আচ্ছা, ঠিক আছে। হ্যান্ড রাইজ করে আছে জুবেল আহমেদ তানিম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সরি। ভালো আছি ভাইয়া। একটু আগে রাজু ভাই বললেন এফিডেভিটের বিষয়ে। আমার আম্মুর নামে ভুল থাকায় আমি একটা এফিডেভিট করছি। মানে এটার ফটো কি আমি কিভাবে নিয়ে যাব? মানে এফিডেভিটের তো একটা আপনার ফটো থাকে। স্পন্সর বা ফ্যামিলি মেম্বারের নামের সাথে যদি পরিবর্তন থাকে তাহলে আপনি সেম নেম অ্যাফিডেভিট ইউজ করতে পারেন। সেখানে আপনার ওই যে যেখানে ভুলটা সেটা, এবং সেম নেম অ্যাফিডেভিটের একটা মেইন কপি এবং সেটার এক্সেপ্ট কালার কপি। ও কালার কপি ভাই, আমি এফিডেভিট করছি সেম নেমের, কিন্তু প্রবলেমটা হলো উনি যে বললেন ছবিতে স্টেপলার মেরে নিয়ে যাবে না। কোনো তাহলে প্রকার এই ছবি এবং কোনো প্রকার ডকুমেন্টে স্টেপলার অ্যালাউ না। ছবির ক্ষেত্রে গ্লু, পেপারের ক্ষেত্রে জেমস ক্লিপ। গ্লু লাগিয়ে নিয়ে যাব ছবিতে। জি, জি, জি। আর আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, উনি বললেন অরিজিনাল কপিতে নোটারি করতে, বার্থ সার্টিফিকেট এন্ড ফ্যামিলি সার্টিফিকেটে। অবশ্যই। বাট বার্থ আর সার্টিফিকেটের আমি তো অরিজিনালটা তো নোটারি এবং কালার কপি তো নোটারি। তাহলে তো আমি তো ভাই শুধু স্ক্যান কপি করে নোটারি করছি, আর মেইন কপিতে করি নাই। চাইলে আপনি বার্থ সার্টিফিকেটের মেনগুলোতে করে নিতে পারেন। করে তারপরে অ্যাপোস্টাইলও তো করতে হয়। অ্যাপোস্টিল আর করতে হবে না, যেহেতু একবার অ্যাপোস্টিল করা হয়েছে একই ডকুমেন্ট কিন্তু। আর তাহলে আমি এইভাবে কি সাবমিট করা যায় ভাই? আমি স্ক্যান কপিতে করে তারপরে অ্যাপোস্টাইল করে ফেলছি, এখন আমি অরিজিনাল ডকুমেন্ট প্লাস কোনো সমস্যা অ্যাপোস্টাইল নেই, দিয়ে দিব। কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, এই ওকে দুইটা তানিম কোয়েশ্চেন ভাই, ছিল আপনি ভাইয়া, আমাদের ধন্যবাদ। দেখলাম পেজ, গ্রুপ এবং বিভিন্ন ব্যাপারগুলোতেই রিসেন্টলি কানেক্ট হচ্ছেন খুব বেশি। আমাদের গ্রুপটা কি আপনার কাছে অনেক হেল্পফুল মনে হচ্ছে? অবভিয়াসলি ভাই। আমি ভাই মেইটে অ্যাপ্লাই করছি। এখন জি, জি মেইটে ভাই। অ্যাপ্লাই করার পর আমি তো সেলফ অ্যাপ্লিকেন্ট ভাই, এখন তো জি, ডরমেটরি ফি পে করছি, বাট আমাকে রিজার্ভেশন দিচ্ছে না। আমার বুঝতে পারছি, এমবাসি একটু ডেট টাইম 3 তারিখে নিচ্ছে। পড়ছে। আচ্ছা, আচ্ছা, তারপরে আহ, আপনাদের গ্রুপের একজন ভাইয়ার সাথে কথা বলছি, উনি একটা অ্যাড্রেস দিচ্ছেন, তারপরে ওইটাতে মেইল করছি। আলহামদুলিল্লাহ গতকালকে পেয়ে গেছি আমার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডরমেটরি তাহলে আমাদের রিজার্ভেশন গ্রুপটা লেটার। অন্তত আপনার কোনো না কোনো ভাবে অনেক উপকারে লাগছে। অবশ্যই ভাই। অবশ্যই। তাহলে ভাই গ্রুপে থাকবেন এবং অন্যদেরকেও হেল্প করবেন এবং আপনার পরিচিতদেরকেও গ্রুপে হ্যাঁ, অ্যাড করবেন আর কি ভাই। আর কেউ হ্যাঁ ভাই, যদি আমি মানে এই আমার যে আবেদন করতে চায় কাজিনদের এড করছি। আমাদেরকে রিকমেন্ড করবেন আর কি, যদি আমাদের ব্যাপার ভালো লাগে আর কি ওকে, আপনার। ওকে ভাই, ওকে তানিম ভাইয়া। ধন্যবাদ। ওকে, ওয়েলকাম ভাইয়া। আতিক ভাইয়া, আতিক অনল ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম, সিন আচ্ছা, করেন আচ্ছা, নাই মানে। আচ্ছা, আচ্ছা ভাই, আমার আচ্ছা কাছে আসলে মানে আমি প্রতিদিন অনেক মেসেজ আসে তো, বিশেষ করে আমাদের স্টুডেন্ট আবার এম্বাসি ফেস চলতেছে এই মুহূর্তে আর কি, হয়তোবা সেক্ষেত্রে এখনো দেখা আহ, হয়নি। বুঝতে পারছি। না আমার মেসেজটা এরকম ছিল, আমি গ্রুপে দিছিলাম শুরুর দিকে, ওইটাও দেখছেন কিনা যায় না। মানে আমি শুরুতে যে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কামে অ্যাপ্লাই করছিলাম, তারপর ওইখান থেকে রিজেক্ট করার পর ইউনিভার্সিটি নিজস্বভাবে মানে স্কলারশিপ দিছিল মেইটে। তারপর নেটের প্রতি বছরই একটা 40% একটা স্কলারশিপ দিয়ে থাকে, যেটা তারা স্কলারশিপে যারা অ্যাপ্লাই করে, যারা স্কলারশিপে সিলেক্ট না হয়, তারা যদি সেলফ ফান্ডে পড়তে চায় তাহলে এই 40টা ক্রেডিট পর্যন্ত এরকম একটা স্কলারশিপ, তাই না? হ্যাঁ, মানে আমাকে দিছিল মানে 90 ক্রেডিট। 90 ক্রেডিট বলতে মানে ও আচ্ছা, টোটাল 90 সাবজেক্ট হচ্ছে মানে ট্যুরিজম এন্ড ক্যাটারিং আমার সাবজেক্ট, মানে টোটাল ক্রেডিট হচ্ছে 180, তার মধ্যে 90 হচ্ছে ফ্রি এরকম। ওকে মানে ভাই, তাহলে মেইন 50% কোশ্চেনটা ধরা কি যায়। নিয়ে? মেইন কোশ্চেনটা হচ্ছে মানে এখন আমি মানে পরবর্তীতে আমার B1 সার্টিফিকেট ছিল, B2 ছিল তারা মানে তারা আমার প্রথম দিকে এক্সাম নিছিল অনলাইন ভাইভাতে, পরবর্তীতে বলতে যে মানে আমি মানে তাদের পরীক্ষাতে পাস করছি কিন্তু B1 সার্টিফিকেট হবে না, B2 চাচ্ছে। তারপর বলে B2 দেওয়ার জন্য 3-4 দিনের সময় দিয়েছিল, পরে আর দিতে পারি নাই। পরবর্তীতে তারা আবার বলছে মানে ইংলিশ প্রিপারেটরি কোর্সে যাওয়ার জন্য। পরে ওইখান থেকে আবার এক্সাম নিছে, ওইটাতে পাস করার পর এখন বলতেছে মানে টিউশন ফি দেওয়ার জন্য। এখন হাঙ্গেরিতে কি মানে মানে যেটা বললে ফাউন্ডেশন কোর্স, এটাতে কি যাওয়া ঠিক হবে কিংবা এটা এই কি মুহূর্তে অবস্থা যেহেতু এটার জন্য সেপ্টেম্বর মানে ইনটেকের বিষয় একদম টিষয় কি লাস্ট মনে হয়? দিক, এই মুহূর্তে যেহেতু সেপ্টেম্বর ইনটেকের লাস্ট দিক, তো আমার মনে হয় না আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য এই মুহূর্তে আর রিক্সা নেওয়া তেমন একটা ঠিক হবে, তার মধ্যে আবার ফাউন্ডেশন কোর্স, এই জন্য বলা। আচ্ছা এটার জন্য মানে অনেক কনফিউজ আছে, মানে তারা নিচেও এক্সামে নিচে আমি বুঝতে কয়েকদিন আগে। পেরেছি, নেট সবসময় একটু স্লো। কোন ইউনিভার্সিটিটা কতটুকু স্লো এটা আমরা এতদিন ধরে ইউনিভার্সিটি নিয়ে বা গ্রুপে যারা অনেকদিন ধরে আছে তারা কিন্তু বুঝতে পারে যে কোন ইউনিভার্সিটির মানে কার্যক্রম কতটা ফাস্ট বা স্লো। সেক্ষেত্রে একটু স্লো মেট আর কি, এটা আমার অভিজ্ঞতা থেকে। এবং আপনি এই মুহূর্তে আর সেপ্টেম্বর ইন্টেকের জন্য না আগানো ভালো হবে আর কি। পরবর্তী ফেব্রুয়ারি ইন্টেকের জন্য দেখেন, যার আবেদন এই 15 দিন বা 1 মাসের মধ্যে চালু হবে আর কি। আচ্ছা এখন কি মানে ওইটার জন্য কি ফাউন্ডেশনের জন্য আগাবো নাকি আইএলটিএস দিয়ে আবার পয়েন্ট বাড়াবো?
আইএলস ছাড়াও কিন্তু হাঙ্গেরির অধিকাংশ ইউনিভার্সিটি কিন্তু মেইন কোর্স অফার করতেছে, তাই আপনি এইদিকে একটু খেয়াল রাখা উচিত। এটা কি সম্ভব নাকি পরবর্তীতে আবার কি? আমাদের স্টুডেন্ট উইদাউট আইএলস হাঙ্গেরিতে আসছে, এইবারও এম্বাসি ফেস করেছে, এবং আমার নিজেরও আইএলস নাই, আমি উইদাউট আইএলস এখানে আছি এবং মেইন কোর্সে আছি। মানে ওইটা আপনারা তো মানে অনেক আগে গেছিলেন, কিন্তু না এই ভাই, আগে মুহূর্তে বা কি যাওয়া পরে সম্ভব? হাঙ্গেরির এম্বাসির কখনোই রিকোয়ারমেন্ট ছিল না যে আইএলস লাগবেই, ম্যান্ডেটরি বলতে কখনো রিকোয়ারমেন্ট ছিল না। আচ্ছা, তাহলে কি উইদাউট আইএলটিএস মানে জি ফেব্রুয়ারি আপনি, ইনটেকের জন্য আপনার সাথে যোগাযোগ করলে সম্ভব? জি 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 করতে পারেন ভাই, আমি আপনার একাডেমিক প্রোফাইল এবং সবকিছু দেখে আমি বলিনি ফেব্রুয়ারি ইনটেকে আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করবো, কিন্তু যেহেতু সীমিত সময় থাকে আর কি ফেব্রুয়ারি ইনটেকের জন্য আমরা অল্প কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করবো। আমরা কিন্তু আসলে অনেক নিতে চাই না, কারণ সবাইকে যদি আমরা গাইডলাইন না দিতে পারি তাহলে আমরা নিতে পারবো, বাট সীমিত সংখ্যক নিব। আপনার একাডেমিক প্রোফাইলটা পাঠিয়ে রেখে আমরা অবশ্যই পর্যালোচনা করে দেখবো ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া, আপনার সাথে আবারও কথা হবে। আচ্ছা রাফিদ, কেমন আছো ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এমবাসি ফেস করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ডকুমেন্টস আপনি হেল্প করছিলেন, যদিও আমি আপনাদের স্টুডেন্ট না। না না না, তো অবশ্যই। এবং লাবিব রাফি, ভাই তোমাকেও একটা একটু কথা বলার ছিল, আমিও তোমার কাছে অনেকটা সরি, কারণ অনেক সময় স্টুডেন্টের চাপে, এত মেসেজের চাপে অনেক সময় হয়তো বা সঠিক মানে টাইমে রিপ্লাই দিতে পারিনি, এটার জন্য আগে থেকেই সরি বলা আর কি, বুঝছো ভাইয়া? যতটুকু সম্ভব তো চেষ্টা করি, বুঝি। না ভাই, আমি তো আপনাদের স্টুডেন্ট না, ওই হিসাবে আপনি যেটা করছেন আমার এজেন্সিও ওইটা করে নাই, বিশ্বাস করেন। আমি না নামাজ না পড়ে বেরোলাম, অবশ্যই মিথ্যে কথা বলবো না। না না, বুঝছি আর বুঝছি। লাবিব ভাই তো আগের দিন ফ্লাইট বুকিং দিয়ে দিয়েছিল এমবাসির আগের দিন, এক্ষেত্রে লাবিব ভাইয়ের ধন্যবাদ। হ্যাঁ তো হ্যাঁ। ভাই আমার ওই যে সাবমিশনের দিন মানে আমার সবকিছুই ঠিক ছিল, আমি ওই যে চেকলিস্ট অনুযায়ী গোছায় নিয়ে গেছিলাম, তো আমার কোনো ঝামেলা করে নাই। বাট ওই যে জন্ম নিবন্ধন আর ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই আচ্ছা দুইটা আমি ওই যে স্ক্যান কপিতে নোটারি করছিলাম, পরে ওই আচ্ছা। দুইটাই ফেরাই দিয়েছিল। এখন আমি ভাবছিলাম হয়তো নোটারি করা আছে বলে ওই দুইটা লাগবে না, কিন্তু এখন তো রাজু ভাইয়ের কথা শুনলাম যে মেন কপিতে দেওয়া লাগে। তো আমার তো এই ডকুমেন্টসটা নেয় নাই, মানে জাস্ট রিয়েল দুইটা নিয়ে নিছে আর নোটারিটা নিয়ে নিছে। বুঝছি 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 বুঝছি, সমস্যা নাই রাফি, তুমি টেনশনে থাইকো না। তুমি আলহামদুলিল্লাহ যতটুকু গুছিয়ে দিছো। তুমি আসলে এর আগের একবার মিটিং এ বা আমার সাথে যখন কথা হয় তখনও বলছিলা যে ভাই আমার প্রতিষ্ঠান আমাকে এতটা হেল্প করে নাই, আপনারা মানে করছেন। বাট এটা এটা শুনে আমি সত্যি অনেক খুশি। আমি এটা কেন খুশি আমি বলি যে তোমার জার্নিতে যে আমরা কন্ট্রিবিউট করতে পারছি ভাইয়া, এটার জন্য। কারণ তোমার লাইফে আসলে তুমি একদিন অনেক জায়গায় মানে তুমি কখনো হয়তো বা হাঙ্গেরি, কখনো ইউরোপের যে কান্ট্রিতে জানো কেন, তোমার এই জিনিসটা মনে থাকবে যে কখনো ফাহিম ভাইরা আমাকে একটু হলেও হেল্প করছে। তোমাদের দোয়ার কারণেই কিন্তু আসলে আমাদের এই পথ চলা বা আমরা সুস্থভাবে বা সবকিছু করতে পারি বা আমাদের স্টুডেন্ট নিয়ে। আরেকটা ব্যাপার, তুমি অলরেডি এম্বাসি ফেস করে ফেলছো, তুমি অলরেডি আমাকে জানাইছো যে ভাই আমার ইন্টারভিউ যতটুকু জিজ্ঞাসা করছে আমি দিছি, বাট আমাকে তো বেশি কোশ্চেন করে নাই। তোমাকে এটা সাজেস্ট রইলো, তোমার রেজাল্ট পজিটিভ হোক অর নেগেটিভ, তুমি হাঙ্গেরি নিয়ে যেহেতু অনেকটা ব্যাপার জানো বা বুঝো, তুমি আবারও ডেফার করে হাঙ্গেরি, বা ডেফার না করে অন্য ইউনিভার্সিটি হাঙ্গেরি দেখো। এই কারণে, কারণ তুমি হাঙ্গেরি থেকে পারবা, হয়তোবা তোমার প্রতিষ্ঠান তোমাকে ওই পরিমাণ সাপোর্ট দিতে পারেনি দেখে আজকে তোমার হয়তোবা এখানে একটু নিজের কাছে আফসোস লাগতেছে। তুমি চেষ্টা করো, এবং তুমি যদি হাঙ্গেরি নিয়ে না আগাও, ইনকেস রেজাল্ট নেগেটিভ হয়, তুমি অন্য কোনো কান্ট্রি নিয়ে আগাও, আমি এবং আমার গ্রুপ বা আমার টিমের আমরা সবাই চেষ্টা করবো তোমাকে কোনো না কোনো একটা দিক দিয়ে হেল্প করার জন্য ভাইয়া। মানে এটা আমি মানে বললাম আর কি তোমাকে, তুমি টেনশন করো না। আমি জানি তুমি এই পথ একা একা অনেক পাড়ি দিছো, প্রতিষ্ঠান এভাবে হেল্প করে নাই, অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমরা যতটুকু সম্ভব করার চেষ্টা করছি আর কি, বুঝছো ভাইয়া? জি আচ্ছা ভাই, আমার ওইটাই কি কোনো সমস্যা হবে? ওই যে না না মানে না আমার নোটারি করাটা নাই নাই না না ও, না না না, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর ভাই প্যানোনিয়াতে কি মানে ডেফার করা যায় ডাটা সায়েন্সে তুমি ফেব্রুয়ারি ইনটেকে? রেফার করতে পারবা হচ্ছে নেক্সট সেপ্টেম্বরের জন্য, কারণ যেহেতু ফেব্রুয়ারিতে প্যানোনিয়াতে এই ব্যাচেলর সাবজেক্টগুলো নাই। ও আচ্ছা। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, মানে আমার একটা কোশ্চেনে অনেক জড়াই ছিল আর কি। জি জি। এটা একটু বলে যে আমার প্রথমে আস্ক করছে যে তুমি যদি দিনে 1 ঘন্টা এক্সট্রা টাইম পাও দেন তুমি কি করবা। দেন আমি একটা অ্যান্সার দিছি, দেওয়ার পর বলছে যদি 2 ঘন্টা পাও, তখন আমি রিপ্লাইতে বললাম যে আমার কাছে 24 ঘন্টা এনাফ মনে হয়, আমার এর বেশি আর দরকার নাই। তো বলছে যে তোমাকে করাই লাগবে, দেন তুমি কি করবা। এবার আমি বললাম যে স্টাডি করব। এবার আমি আগে যে বলছিলাম যে 24 ঘন্টা এনাফ, ওই কোশ্চেনটা থেকে আমাকে আস্ক করছে তাইলে কিছু মানুষ কেন ভাবে যে তাদের জন্য 24 ঘন্টা এনাফ না। এই তিনটা কোশ্চেনে আমাকে অনেক পেঁচাইছিল আর কি। এই তিনটাতে অলরেডি 5 মিনিট আমার ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা আচ্ছা, না তোমার এই কোশ্চেনটা শুনে একটা কথা মনে পড়লো না, উনি
কনসুলেটের অফিসার ইদানিং হচ্ছে একটু আউট অফ দ্য টপিক কোশ্চেন আস্ক করে আর কি, যেন অনেকে রেডিমেড কোশ্চেন শিখে আসে, কিছু যেন আনকমন থাকে। এর উদ্দেশ্যেই কিন্তু আমরা এই অনলাইন মিটিংটা দেওয়া, কারণ যাতে নতুন কিছু কোশ্চেন করলে কেউ যেন জানতে পারে, কারো যেন উপকার হয়। তোমার কোশ্চেনটা শুনে একটা কথা মনে পড়লো, আমি যখন প্রথম হাঙ্গেরিতে আসি, যখন আমরা কাজ শুরু করি বা ক্লাস শুরু করি, আমাদের একটা ক্লাস হতো 4 ঘন্টা করে, 2টা ক্লাস হলো 8 ঘন্টা। এমনও দিন গেছে 8 ঘন্টা ক্লাস করার পর আরো 2 ঘন্টা একটা ক্লাস থাকতো আর কি। মানে আমরা সকাল 8টায় ক্লাসে গেলে রাতের 8টায় আমি বাসায় ফিরছি, প্যানোনিয়াতে আমার মার্কেটিং এ, এমএসসি মার্কেটিং এ। তখন আমি ভাবতাম কি, যে দিনে মানে সময়টা 28 ঘন্টা হলো না কেন, বা 24 ঘন্টা থেকে বেশি হলো না কেন, তাহলে নিজের জন্য অন্তত কয়েকটা ঘন্টা পাইতাম। এটা তখন আমি ভাবতাম। এবং এটা আরেকটা কারণে ভাবছি, যে হাঙ্গেরি বা ইউরোপের কান্ট্রিগুলোতে প্রতি ঘন্টা বেস স্যালারি দেওয়া হয়, মানে 1 ঘন্টায় কত টাকা দেওয়া হয় এরকম। তো তখন আমি ভাবতাম যে ঘন্টা আরো 4 ঘন্টা বেশি হলো না কেন, ওই যে হয়তো কখনো আর্ন করার জন্য, রুম ভাড়ার জন্য, আর নয়তো বা নিজের জন্য একটু এক্সট্রা সময় পাইতাম এটার জন্য। কারণ পড়াশোনা, জব, রান্না বান্না, স্টুডেন্ট নিয়ে কাজ করা, তারপরে নিজের ব্যক্তিগত টাইম তো আর থাকে না তখন আর কি। এই জন্য আর কি আমারও অনেক সময় মনে হইতো যে কেন 24 ঘন্টা থেকে আর একটু বেশি হলো না দিনের ঘন্টাটা। তো ওই থ্রুতে এটা এটা ইউরোপে অনেক বেশি ঘন্টার ব্যাপারটা কাউন্ট করে আর কি, বুঝছো? জি। তো সমস্যা নাই। রাফি, তোমার একটা রেজাল্টের অপেক্ষায় রইলাম আমরা। ইনশাল্লাহ যেন ভালো কিছু জি, পাই আমি এটা। অবশ্যই। আর যদি আমি তেমন কোনো আপডেট পাই, অবশ্যই আমি তোমাকে ইনফর্ম করবো ভাই, যেহেতু তোমাকে আমি চিনি এতটুকু। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওকে হাফেজ, আল্লাহ হাফেজ। লুবনা চৌধুরী ভাইয়া, লুবান, সরি সরি ভাইয়া, লুবান চৌধুরী। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া আমার আগে হচ্ছে কখনো এভাবে মিটিং আসা হয় নাই আপনার গ্রুপ থেকে। জি তবে আমি মেসেঞ্জারে আপনাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজে হচ্ছে আমি মোটামুটি অ্যাক্টিভ থাকার ট্রাই করছিলাম। জি। আমি হচ্ছে আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম, এবং এরপর আমি জাস্ট একটা রিভিউ চাচ্ছিলাম আর কি, যেহেতু আপনি এই সেক্টরে কাজ করতেছেন বা স্টুডেন্ট অ্যাসেসমেন্ট করেন আর কি। আচ্ছা, তাহলে কি 1 মিনিটের মধ্যে এক্সপ্রেসটা পুরোটা বলা যায়? কারণ আমাদের মিটিংটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা এটা রেকর্ড করবো আর আচ্ছা আচ্ছা আপনাদের। আচ্ছা, আমি হ্যাঁ, ঠিক আছে, আমি ট্রাই মেইন করবো। বুলেট আমি আমি পয়েন্ট আপনি আমি বলেন, জাস্ট ট্রাই আমি এটা একটু করতেছি। অ্যাসেস করে আপনাকে একটা মতামত দিলাম ওকে আর কি। ওকে ওকে ওকে, আমার ইন্টারভিউ ছিল হচ্ছে জুলাইয়ের 20 তারিখ। আমি হচ্ছে ওই প্যানোনিয়াতে অ্যাপ্লাই করি, ব্যাচেলরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আমাকে হচ্ছে ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল একদম প্রথমে, একটু ভাইয়া এই পয়েন্টটা একটু শুনেন, আমি এই ব্যাপারটা হুম, নিয়ে হুম, একটু জানতে চাচ্ছিলাম। হুম, আমি যখন হচ্ছে রুমে যাই, রুমে যাওয়ার পরে উনি আমাকে ফার্স্টে বলে যে হ্যাভ ইউ সিট। আচ্ছা, আমি বসলাম, বসার পরে হচ্ছে একদম স্মাইলি ফেস ছিল আমারও ওনারও। উনি আমার পাসপোর্ট চেক করে আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াটস ইউর নেম। আমি নাম বললাম, বলার পরে বললো যে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। এটা বলার পর আমাকে কোশ্চেন করলো যে ডু ইউ হ্যাভ এনি নোন পার্সন ইন ইউরোপিয়ান ইউনিয়ন। তো আমি বলছি যে নো, আই ডোন্ট হ্যাভ এনি রিলেটিভস আর নোন পার্সন ইন দেয়ার। তখন আমাকে বললো, উনি একটা কিউরিয়াস ফেস নিয়ে আমার দিকে তাকায় বলে আর ইউ শিওর ইউ ডোন্ট হ্যাভ এনি নোন পার্সন দেয়ার। তখন আমি আবার বললাম যে ম্যাম আই এম শিওর আই ডোন্ট হ্যাভ এনি নোন পার্সন দেয়ার। তখন ভাই, উনি আমাকে সেম কাহিনীটা হচ্ছে আমার সাথে হয়েছিল। আমারও যখন সেম কোশ্চেন আস্ক করছিল, আমি বলছি, তুমি বলছে আর ইউ শিওর, আমি বলছি ইয়েস আই এম শিওর। এটা আমার ওকে, আমি সাথে আমি হয়েছে। অ্যান্সারটা দিচ্ছি, আমি লাস্ট অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলেন, লুবান আচ্ছা, ভাইয়া। তারপরে হচ্ছে যখন আমি এটা বলি, বলার পরে উনি আমার দিকে কিউরিয়াস ফেস নিয়ে তো তাকাইছিল। আচ্ছা, তারপরে উনি হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে হুইচ ইউনিভার্সিটি ইউ অ্যাপ্লাইড। আমি তারপর বললাম ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া। উনি তারপরে আমাকে আবারও সেম কোশ্চেনটা আবার করলো, একদম অনেক কিউরিয়াস একটা ফেস নিয়ে। মানে উনি তো সারাক্ষণ কিছু একটা টাইপ করতে থাকে, টাইপ করতে করতে উনি আবার আমার দিকে তাকে বলে আমি আগে এগেইন আস্কিং ইউ আর ইউ শিওর ডু ইউ ডোন্ট হ্যাভ এনি রিলেটিভস অর নোন পার্সন দেয়ার। তখন আমি আনসারটা অনেকটা এভাবে বললাম যে আই এম শিওর অ্যান্ড কনফিডেন্ট আই ডোন্ট হ্যাভ এনি নোন পার্সন দেয়ার, but one of my friend live in Australia for his study purpose, but Australia isn't in the European continent, that's why I didn't mention it. তখন উনি আবার একটা স্মাইলি ফেস নিয়ে আমার দিকে তাকায় বলে যে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। এখন আমার মানে প্রশ্ন হচ্ছে, আমি যে আনসারটা করছি বা যেরকম, এটা আমার জন্য কোনো প্রবলেম হবে কিনা। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার ইন্টারভিউটা খুবই শর্ট ছিল। আমাকে এইটার পরে হচ্ছে উনি আমাকে আউট অফ দ্য বক্স কোশ্চেনে চলে যায়, যে কোশ্চেন হচ্ছে আমাকে প্রথমে জিজ্ঞেস করছিল যে একটা গুড স্টুডেন্টের কি কোয়ালিফিকেশন থাকতে পারে। তখন আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলছি। বলার পরে ওইটা নিয়ে আমি জাস্ট 2-3 লাইন বলছি। বলার পরে উনি আবার ওইটা টাইপ করতে করতে আমার দিকে তাকায়, তাকে উনি মাথা নাড়ায় হচ্ছে আমাকে নেক্সট কোশ্চেনে যায় যে আমি কিভাবে টাইম ম্যানেজ করি। তো আমি ওইটাও আনসার করছি। আমি মোটামুটি ফ্লুয়েন্ট থাকার ট্রাই করছিলাম অ্যান্ড কোনো কোশ্চেনে স্টাক করি নাই। তারপর উনি আমাকে জিজ্ঞেস করছিল আরেকটা কোশ্চেন একদম লাস্টে, যে একটা স্টুডেন্টের আসলে অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকা উচিত নাকি এক্সেলেন্ট স্টুডেন্ট হয়ে থাকা উচিত, আমার অপিনিয়ন কি। তখন আমি এটাও বলছি। আমাকে জাস্ট এই 3টা কোশ্চেন জিজ্ঞেস করছিল, অ্যান্ড আমি যতটুকু পারছি স্টাক না হওয়ার ট্রাই করছি অ্যান্ড আই কন্ট্যাক্ট রাখার ট্রাই করছি, ওরকম করে বলছি। বাট আমার কাছে মনে হয়েছিল যে রুমে ঢোকার পর থেকে একদম শেষ পর্যন্ত অন্য সবাই যেরকম ওনার ব্যাপারে শেয়ার করছে, আমার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। উনি হচ্ছে অন্য সবাই যেমন বলছে অনেক ফ্রেন্ডলি বা হাসি খুশি, আমার ব্যাপারটা এরকম ছিল না। মানে আমি একদম রুমে যখন থেকে ঢুকি তখন থেকে উনি জাস্ট হয়তো যখন ঢুকছি তখন একবার স্মাইলি ফেস দিছে,
আর হচ্ছে পুরোটা সময় কিউএস ফেস ছিল, তবে আমাকে নিয়ে কোশ্চেন অত পেঁচায় নাই, বা উনি হচ্ছে এমনি রেসপন্স করতেছিল জাস্ট মাথা নেড়ে নেড়ে যে হ্যাঁ উনি আমার আনসার গুলো রিসিভ করতেছে বা এই টাইপের, আর সারাক্ষণ হচ্ছে কিছু টাইপ করতেছিল, এই টাইপের ব্যাপারটা ছিল আর কি। এখন এইটা কি কোনো নেগেটিভ কিছু কিনা বা আমি আসলে বুঝতে পারতেছি না। তবে আমার ডকুমেন্টেশন বা অন্য যা ছিল একদম যা কিছু চাইছে আমি সবকিছু ফিল আপ করছি, 13 মান্থ ব্যাংক স্টেটমেন্ট, 3 ইয়ার্স ইনকাম ট্যাক্স উইথ ওই যে ডিটেল ট্যাক্স রিটার্ন যে পেপারটা থাকে 8-9 পেজের, ওইটা সহ আমি সবকিছু হচ্ছে সাবমিট করছিলাম আর কি। আমার মোটামুটি ব্যাপার সব ওকে। আমার এখন ইন্টারভিউ ব্যাপারটাতে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এটা পজিটিভ আর নেগেটিভ আর কি। না, এটা উনি হচ্ছে কনসুলেট যিনি কর্মকর্তা, আমরা ভাবি যে কনসুলেটের কর্মকর্তারা শুধুমাত্র জাস্ট ইন্টারভিউ নিতেই বসে এবং তাদের মনে ভূমিকা জি শুধু ইন্টারভিউ নয়, তারা একটা জি কান্ট্রিতে যখন আসে ওই কান্ট্রির পুরো আউটকাম, ওই কান্ট্রিতে কি চলতেছে কি হচ্ছে সেটাও তারা পর্যবেক্ষণে রাখে। আপনাকে যে কোশ্চেন করা হয়েছে যে তোমার কি পরিচিত কেউ আছে কি নাই, কারণ হাঙ্গেরি কনসুলেট এবং যিনি ইন্টারভিউ নেয় তিনি জানে যে ইউরোপে বা হাঙ্গেরিতে তার পরিচিত কেউ না কেউ থাকে, প্রাথমিকভাবে থাকে, তার কারণে সে অ্যাপ্লাই করে। সেটা কিভাবে জানে আমি বলি। সে কিছুদিন আগে একটা ইন্টারভিউর মধ্যে একটা ইন্টারভিউ স্টুডেন্টকে জিজ্ঞাসা করে যে তোমার বার্থডে মানে কত তারিখ আর কি, তো সে বলে আমার এত তারিখ। বলছে তুমি কি এটা শিওর যে এটাই তোমার বার্থডে, তোমার কি আর কোনো বার্থডে নাই? বলছে না, এটাই আমার বার্থডে। এবং তখন সে বলে যে আমি যতটুকু শুনছি বাংলাদেশে আসার পরে এখানে মানুষের দুইটা বার্থডে থাকে, একটা হচ্ছে তার নিজের বার্থডে, আর একটা হচ্ছে তার কলেজের না স্কুলের জন্য, হাই স্কুলে একটা টিচার তাকে বার্থডে দিয়ে দেয়, যেটা তার জন্ম নিবন্ধন তৈরি করার সময় তখন লাগে। দেখেন এই কথাটা কিন্তু লজিক্যাল এবং যুক্তিসঙ্গত কথা, কারণ তিনি বাংলাদেশে আসার পরে এটা বুঝতে পারছে কিভাবে বাংলাদেশে আসার পরে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে মিশে, বা অন্যান্য আরো কনসুলেটে আরেকজন বাংলাদেশি ব্যক্তি জব করে, একটা মেয়ে আর কি, ওনার নামটাই মেনশন করতেছি না কারণ ওনার নাম মেনশন করার কারণে এর আগের ইনটেকে স্টুডেন্টরা তার ইনস্টাতে যে তাকে কি বিভিন্ন বিভিন্ন এরকম অনেক ব্যাপার ছিল, ঠিক আছে। যাই হোক, ওই আপুটা নর্থ সাউথে পড়তো এবং উনি এখনো কিন্তু কনসুলেট আছে, উনি কিন্তু বাংলাদেশি এবং উনি কিন্তু জানে বাংলাদেশি স্টুডেন্টের ভাবমূর্তি কি, কেন, কিভাবে। সেই দিক থেকে আপনাকে জিজ্ঞাসা করছে কেউ ইউতে আছে কিনা, কারণ বাংলাদেশের পরিচিত এমন কেউ নাই যার কিনা একটা বন্ধু ইউরোপে থাকে না। এটা হলো প্রথম দিক। সেম কোশ্চেনটা রাফিদকেও করা হয়েছিল, তো এই থ্রুতেই করা হয় যে কেউ আছে কিনা পরিচিত। হ্যাঁ অনেকে যদি ভাইয়া, আমি থাকে অনেক। যেহেতু হুম আমাকে ডাবল কোশ্চেন করছিলেন, থার্ড টাইম যখন আমাকে কোশ্চেনটা করে উনি মাঝখানে একটা কোশ্চেন কিন্তু আবার এক্সট্রা করছিল যে আমি কোন ইউনিভার্সিটিতে, ব্রেক দিছিল। তারপর যখন সেম কোশ্চেন করে তখন আমি হচ্ছে ওনাকে জাস্ট এটা ক্লিয়ার করার ট্রাই করি যে আমার পরিচিত মানুষ আছে, আমার ফ্রেন্ড আছে, বাট সে অস্ট্রেলিয়ায়, যেহেতু অস্ট্রেলিয়া ইউরোপিয়ান কন্টিনেন্টের মধ্যে পড়ে না এই জন্য আমি মেনশন করিনি। উনি তখন একবার তবে হ্যাঁ একটু হালকা স্মাইলি ফেস নিয়ে বলছিল ওকে ওকে নো প্রবলেম, ইটস ওকে, এই কথা বলে উনি তারপরে নেক্সট কোশ্চেনে গেছে। আমি জাস্ট ওনার স্মাইলি যেহেতু ফেসটা ওই আপনার সময় পাইছি। সমস্যা নেই, আর স্বাভাবিক উনি প্যারোনে শোনার পর তো উনি এটুকু জানে যে প্যারোনেতে সেলফ ফান্ডেড যে স্টুডেন্ট আসে সেটা তার বাংলাদেশি আসে, প্যারোনেতে সেলফ ফান্ডেড খুব কমই আসে বাংলাদেশি ছাড়া। সবাই স্কলারশিপ থাকে, পাকিস্তানি হতে শুরু করে যতগুলো দেশের স্টুডেন্ট আসে এখানে সব অধিকাংশই সেলফ ফান্ড সরি স্পন্সর মানে স্কলারশিপে থাকে আসে আর কি। বাংলাদেশিরাই সেলফ ফান্ডে থাকে, তো সেই থ্রুতে হয়তো বা উনি আবারও আক্স করা। বাট আউটকামের দিক দিয়ে যদি বলা চলে যে আপনি আপনার দিক দিয়ে ফ্লুয়েন্ট ছিলেন, যা জিজ্ঞাসা করছিল তার মানে কনফিডেন্টলি অ্যান্সার করছেন, এটা আপনার একটা পজিটিভ দিক। আশা করা যায় যে আপনি একটা পজিটিভ কিছু হতে যাচ্ছে আর কি। এবং ওইটার জন্য যে শুধুমাত্র স্পেসিফিকলি আপনাকে কোনো ব্যাপার রং বা ইন্টেনশন কিছু বলতে পারে এমন না, অন্যান্য ব্যাপার বিবেচনা করেও আপনার স্পিকিং খুব ভালো ছিল। যদি ভালো থেকে থাকে আলহামদুলিল্লাহ, আমরা একটা আমি পজিটিভ ট্রাই কিছু আশা করছি, রাখি। মানে স্টাক হই নাই, কোনো কোশ্চেন আনসার করতে পারি না বা অনেক বেশি আটকাই ছিলাম এমন না, মানে আমার দিক থেকে যতটুকু করা যায় জি আমি না, ফ্লুয়েন্ট থাকার ট্রাই আপনার করছি। আর চেষ্টা এমনিতে দিয়েছেন। বেসিক কোশ্চেনের মধ্যে হচ্ছে আমাকে ইউনিভার্সিটি কোনটা, কোন সাবজেক্ট, আর হচ্ছে আমার কয়টা সেমিস্টার আছে, আর হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে আমার কয়টা সাবজেক্ট আছে, এই হ্যাঁ জাস্ট হ্যাঁ এই স্বাভাবিক, কোশ্চেন বলে এটা গেছে। এটা এটা আর আউট অফ স্বাভাবিক, দ্য এটা বক্স এই বেসিক। তিনটা কোশ্চেনই জাস্ট এটা করে হচ্ছে উনি আমাকে বলছে যে ওকে শেষ, এটাই আর কি। সমস্যা নেই, সমস্যা নেই। আল্লাহ ভরসা, আমরা আশাবাদী আর কি। যেহেতু আপনি প্যারোনিয়ার, ইনশাল্লাহ ভিসা হলে আশা করি ক্যাম্পাসেও দেখা হবে। আমরা আশাবাদী ইনশাল্লাহ আর কি দেখা আপনার হবে, জন্য। ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করেন ভাইয়া। অবশ্যই আচ্ছা অবশ্যই। ফাইন ভাইয়া, জি ওই জি যে জি। ফাহিম মানে ভাই, আমার এটা নিয়ে একটু কথা ছিল। আচ্ছা, একটু আমরা তাহলে সিরিয়ালি আসি। কে বলবো? রাফিদ কি একটু শর্টলি বলবো, তারপর আমরা ওই হ্যাঁ যে হ্যাঁ, কয়েকজন হ্যান্ড রাইজ, তারপর ওই যে মামুনের কাছে আসতেছি। ইন্টারভিউর মানে আমাদের দিকে কনসেন্ট্রেটই করে না। আমি বের হয়ে 2-3 জনের কাছে শুনলাম, বললো পুরা টাইম হচ্ছে উনি জাস্ট টাইপিং করছে এবং মাথা নেড়ে হুম, হুম হুম। আমার ক্ষেত্রে তো জাস্ট 2বার আমার দিকে তাকাইছে, 2বার মানে জাস্ট হুম হুম করছে, এতটুকু, এর বেশি মানে কনসেন্ট্রেটই করে না। তো এটা কোনো হুম, হুম। নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে? না, তেমন ভাবে তো কনফার্ম হয়ে বলা যায় না যে নেগেটিভ বা পজিটিভ। অনেক সময় তারা কম কোশ্চেন বা কম অ্যান্সারও জাজ করে, আবার অনেক সময় কাউকে একটু বেশি কোশ্চেন করে, এইরকম আর কি। ওইটার উপর আসলে প্রেডিক্ট করা যায় না, বাট আমরা আশা রাখি বা আশাবাদী আর কি তোমার এই ব্যাপারটাতে আর কি। ফাহিম ভাই, তারা কি ওই যে আমরা যে আনসার গুলো দিই ওগুলো কি উনি কি মানে হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে কি অবশ্যই এগুলো নোট অবশ্যই করে? অবশ্যই, উনি নোট করে, উনি মতামত দেয়, ওনার একটা রেটিং দেয়, এটার একটা ব্যাপার স্যাপার থাকে এখানে, ঠিক আছে, কনসুলেট সাক্ষাৎকারে। যে ফার্স্ট উনি টাইপ করতেছিল আমি তো ভাবলাম যে আমি যা বলতেছি সব নোট না না, করতেছি, মানে অবশ্যই অবশ্যই ট্র্যাক করে। এবং আরেকটা ব্যাপার প্রথম যদি একটু দিকে। বলি আর কি, যে আপনাদের কনসুলেট রুমে কিন্তু ক্যামেরা ট্যামেরা লাগানো থাকে, আপনারা কি কেউ খেয়াল করছেন কিনা আমি জানি না আর কি।
ওটার মধ্যে কিন্তু আপনাদের না পুরো ওইটা ইন্টারভিউ খেয়াল রেকর্ড করি হয়। নাই, তখন তো ভাই মানে কনসেন্ট্রেশন ছিল যে উনি যেগুলা কোয়েশ্চেন করবে এগুলা স্মার্টলি হ্যান্ডেল করা লাগবে। আমার তো ভাই লাস্টের দিকে মানে উনি অনেকভাবে ট্রাই করতেছে আমাকে মানে আটকানোর জন্য, মানে কোশ্চেনের মাঝখানে আমি যেটা বলতেছি ওইটারে আবার উনি ফলো আপ কোশ্চেন হ্যাঁ করে হ্যাঁ, আমাকে অবশ্যই আটকানোর অবশ্যই, এটা অনেকবার উনি ট্রাই ইচ্ছা করতেছে। করেই কনফিউশন করে, অনেককে এই কোশ্চেন গুলো করা হয় কনফিউশন করার জন্য, নার্ভাস করার জন্য, দেখে যে সে কনফিডেন্ট কিনা, তার অ্যান্সার নিয়ে সে মানে সঠিক কিনা, জাস্ট এটা দেখার জন্য আর কি। আচ্ছা আমার তো ভাই 40 দিন হয়ে গেল এখনো না ফোন না, নেই, আমরা আল্লাহ জানে আশাবাদী, কি হবে। আমরা আশাবাদী রিফাত ভাই, আপনার ব্যাপারটা নিয়ে আমি আশাবাদী অন্তত। আপনার গুড নিউজের জন্য গ্রুপে অপেক্ষা করতেছি আর কি, এবং আপনি সহ আরো কয়েকজন আছে যাদের গুড নিউজ আসতে পারে বলে আমি কিন্তু একটা লিস্ট দিছিলাম, এর মধ্যে অলরেডি কিন্তু দুজনের ভিসা হয়েছে, আপনি নোট করছেন কিনা আমি জানি না। হ্যাঁ কালকে আপনাকে মেনশন দিছিলাম, যদিও পরে হ্যাঁ আবার ডিলিট করে হ্যাঁ দিছি। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, সমস্যা নেই, মেনশন দিয়ে। এবং দেখেন ওই লিস্টে কিন্তু অলমোস্ট দুইজনের ভিসা ডান। হ্যাঁ ওই যে আলামিন ভাই পাইছে, আর আমি আর রেদওয়ান বাকি আছি আর কি ওই হ্যাঁ, লিস্টে। আপনি আর রেদন এবং আরেকজন রাকা নামে একজনকে দিছিলাম, উনিও কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছে আর কি। ও আচ্ছা, আহ, ওনাটা দেখি আহ, নাই আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনারটা সমস্যা নেই, ওর অপেক্ষায় আহ, রইলাম। আচ্ছা। ভাইয়া হুম, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ বলুন। হচ্ছে একটু লাস্ট বলি, ওই যে আমি যেটা বলছিলাম যে কনসুলেট হচ্ছে সারাক্ষণ টাইপ করতেছিল, ওরকম স্মাইলি ফেস বা ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখি নাই। ব্যাপারটা হচ্ছে আমাকে একটু চিন্তিত করছিল কেন, আমি যেদিন ইন্টারভিউ দিই সেই দিন আমি ছিলাম মেবি ওনার কাছে ইন্টারভিউ দিতে যাই সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হিসেবে, মানে একদম শুরুর দিকে ইন্টারভিউটা হয় আমাদের। আমরা একটু লেট করে গেছিলাম, তো আমাদেরকে হচ্ছে ফাইল সাবমিশনের আগে বলছিল যাতে আমরা ইন্টারভিউ দিয়ে দেই। তো হুম, মেবি আমি থার্ড নাম্বারে ছিলাম, তো আমার আগে জাস্ট দুইজন দিছিল ওই ইন্টারভিউ। তো তখন হুম, হচ্ছে বের হওয়ার পর আমার জাস্ট মাথায় এটা আসছে যে মাত্র তো শুরু, আমি 3 নাম্বার ছিলাম, এখনই উনি এরকম গম্ভীর। যদি এমন হতো যে আমার আগে অনেকেই হচ্ছে দিয়ে দিছে, যে উনি অনেকক্ষণ ইন্টারভিউ নিতে নিতে হতেই পারে যে একটু হয়তো টায়ার্ড বা যে কোনো কিছু, তখন হয়তো বা এই জন্য আর কি আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এইরকম ফেসটা কি উনি আমার ইন্টারভিউ ভালো হয় নাই দেখে বা অন্য কোনো রিজনে করছে কিনা। এখন যেহেতু শুনতেছি অনেকের ক্ষেত্রে এমন, তাহলে আমি একটু হয়তো ব্যাপারটা নিয়ে হ্যাঁ, অন্যভাবে এটা তো- ভাববো। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আসলে মিটিং গুলো করা, যে আসলে অনেকেই কনফিউশন ক্লিয়ার হয়ে যায় এখান থেকে, ইন্টারভিউ অভিজ্ঞতা পাচ্ছে, এটা আপনাদের জন্য আর কি অনেক ভালো হয়। আচ্ছা, আমি নেক্সট ওই যে আদ্রি ভাইয়া আছে, আপনার কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা সামি, তোমাকে নিয়ে আমরা পরবর্তীতে এম্বাসি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আরেকটা মিটিং করবো, তখন তোমাকে অবশ্যই বাসায় থাকতে হবে, কারণ এখন তুমি যে প্লেসটাতে আছো খুবই ভালো নয়েজ হচ্ছে। এখন আমরা মিটিংটা রেকর্ড করলে ওই রেকর্ডের অংশটা আমাদের পরবর্তীতে আবার কেটে ফেলতে হবে, বুঝতে পারছো তো? তোমাকে নিয়ে এবং আরেকজন অ্যাপ্লিকেন্ট আছে, দুজনকে নিয়ে আমি এই এম্বাসি ইন্টারভিউ যে এপিসোড ভাবে আমরা কিন্তু এই রেকর্ডগুলো আপলোড করতেছি আপনাদের সুবিধার্থে, তখন সেটাতে যুক্ত করে দেবো। আমি এটা তোমার জন্য ভালো হয় না? তখন তুমি বাসায় থাকলা। হ্যাঁ হ্যাঁ প্যারা নাই, বাট একটা কথা ভাই বলতাম আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, এখন শর্টলি এখন বলতে এখন পারো। কি নয়েজ হচ্ছে? না এখন হচ্ছে না, এখন হচ্ছে না, এখন তুমি শর্টলি বলো, বাট তোমার ইন্টারভিউ পুরো অভিজ্ঞতাটা হ্যাঁ আমরা হ্যাঁ, দিব এই আজকের মিটিংটাতে না, কারণ আচ্ছা আজকের মিটিং আচ্ছা এর প্রথম পার্টি আচ্ছা আমরা আচ্ছা বুঝছো আচ্ছা। এটা নিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। বলতাছি ওই যে ওনার যে কোশ্চেনটা ছিল, তোমার কি ইউরোপ কন্টিনেন্টে কোনো পরিচিত কেউ আছে? আমি কই না, রিলেটিভ তো কেউ নাই। যখন আবার জিজ্ঞাসা করছে শিওর, আমি কই when I was searching about Hungary so I made some online friends, so অনলাইন বেসড কইছিলাম। সো ও বাহ, বলছে যে সুন্দর সুন্দর। তাহলে অনলাইন আছে তাই তো? আমি কইছি হ্যাঁ। তো তো ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে? না না না, কোনো সমস্যা নেই, ফ্রেন্ড থাকতে পারাটা কিন্তু কোনো রং কিছু না, জাস্ট উনি আক্স করে এবং কনসাল্ট হ্যাঁ, যে কোনো ভাবে আপনার ইন্টেনশন চেক করতে পারে, জিজ্ঞাসা করতেই পারে, তাই না? আ- সেই দিক আমার থেকে এটা কোনো আমার রং আমারও কিছু না। আমারও ইন্টারভিউটা অনেক শর্ট ছিল। জাস্ট আমার আগের যে মানুষটা গেছে আমি ঘড়ি ধরছিলাম যে কয় মিনিট, ওনারও 3-4 মিনিটের মধ্যে হয়েছে, আমারও 3-4 মিনিটের মধ্যে হয়েছে। বেশি কোশ্চেন করছে না। আর যারা এখন রিভিউ দিচ্ছে ওদের মতো পেঁচাইছে না কেন জানি। এমন না না এই না, এই জিনিস কোশ্চেনের নিয়ে আর কি ডিউরেশন একটু দিয়ে টেনশন। কিন্তু কেউই কখনো ভিসার ব্যাপারে জাজ করা যাবে না, কারণ অনেক ক্ষেত্রেই শর্ট ইন্টারভিউ দিয়ে ভিসা হয়েছে, অনেক ক্ষেত্রে লং দিয়েও হয়নি। সো ডিউরেশন দিয়ে কিন্তু ভিসা সাকসেসের রেটটা কিন্তু মার্ক করা যাবে না, ঠিক আছে? এক্ষেত্রে বলে রাখা আর কি। আমি আচ্ছা একটু অ্যাড ভাইয়া, করি ভাই, আমি ওই যে তাহলে কালকে পরে আমাদের গ্রুপে বলবো কি, আলামিন এখন ভাই যাই ছিল না, তাহলে। বিষয় হয়েছে ওনার, হুম, হুম, জি, ওনার কিন্তু 2 থেকে 3 মিনিট হয়েছে আজকের এক্স্যাক্টলি ইন্টারভিউ, তো এক্স্যাক্টলি ওনারও তো বিষয় হয়েছে, তো টেনশন এক্স্যাক্টলি নিয়ে লাভ নাই। এক্স্যাক্টলি, এটা নিয়ে আসলে টেনশন কিছু নাই। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন আদ্রি ভক্তা ভাইয়া, একটু শর্ট করে বললে আমরা নেক্সট কোশ্চেনে যাবো, তারপর মিটিংটা আসলে অলমোস্ট আমরা শেষ করে দেবো আর কি। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো। ভাই আমার হচ্ছে 7ই জুলাই ইন্টারভিউ ছিল। তো আমাকেও সেম প্রশ্ন করছিল যে আমার ইউরোপে কেউ আছে কিনা। তো আমি বলছি যে আমার ভার্সিটিতে একটা বড় ভাই আছে আমার পরিচিত। আহ, তারপরে ওনার ডিটেলস শুনলো যে উনি কোন সাবজেক্টে পড়ে, ওনার নাম কি, কোন ইয়ারে পড়ে, এইগুলো একটু ডিটেলস শুনছিল। তো এইটা যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে কি মানে হ্যাঁ বলাটা উচিত নাকি না বলাটা বেটার, না, কোনটা? কেউ যদি হ্যাঁ বলে সেটা গুছিয়ে বলতে পারে তার সম্পর্কে বিস্তারিত, তাহলে ভালো। কিন্তু কেউ
হ্যাঁ বললো, তারপরে বাকি কোশ্চেনগুলো আর বলতে পারলো না, তাহলে এরকম হ্যাঁ বলার দরকার নাই। আবার কেউ যদি না বলে ব্যাপারটা স্কিপ করতে চায় তাহলে সেটা শর্টকাটের জন্য ভালো আর কি। দুই দিক দিয়ে ভালো। আমি বলতে পারছি আমার ডিটেল, ওনার সম্পর্কে ডিটেল বলতে পারছি। তাহলে তাহলে তো সমস্যা ওনার নেই, আলহামদুলিল্লাহ। ওনার নাম কিংসুক। তো এটা স্পেলিং উনি কতটুকু শুনতে পারছে বা কি এটা জানি না, উনি এইগুলা কম্পিউটার নোট করলো দেখলাম হ্যাঁ হ্যাঁ, যে আমি সম্পর্কে কি কি বলে। টাইপিং এবং টাইপিং করা আর কি আরেকটা কিছুটা। আরেকটা কথা ভাই, ওই যে ইন্টারভিউ শেষে মানে যে একটা স্লিপের মতো দেয় না, ওটা কি বলে মানে জি, ওইটা আপনার বাসায় সিগনেচার দিতে হয়। ও আচ্ছা, বাসায় আসার জন্য ডেলিভারি স্লিপ, যেটা পাসপোর্ট জমানোর পরে দেয়। এটা হচ্ছে আমার যে প্রতিষ্ঠান দিয়ে অ্যাপ্লাই করছি ওনারা রেখে দিছে। এখন আমি হচ্ছে মেল ডেলিভারি দিচ্ছি হচ্ছে বাসায়। তো ওইটা ছাড়া কি ডেলিভারি নেওয়া যাবে নাকি ওটা লাগবে? মনে সেক্ষেত্রে আমি হয় না কি ওইটা ছাড়া ডেলিভারি দিবে, ওইটা চাইতেই পারে আপনার কাছ থেকে, এবং আপনার প্রতিষ্ঠান এটা রেখে দিয়েছে হয়তো বা তাদের কোনো কারণে। কিন্তু আমরা আমাদের কোনো স্টুডেন্টের এরকম ডেলিভারি স্লিপ বা কোনো কিছু তো আমরা আটকা রাখি না। এটা হয়তো বা তারা তাদের কোনো ইনসিকিউরিটির কারণে হয়তো বা রেখেছে আর কি। আবার ওইখান থেকে নিয়ে আসলে বেটার হয় না ওইখান হ্যাঁ, নিয়ে এসে বলে? পাসপোর্টটা রিসিভ করা, রাইট রাইট। বুঝতে পারছি। ভাইয়া 7 জুলাই করছি, সো কতদিন লাগতে পারে বা কি এখন আইডিয়া পর্যন্ত কি আমি জুনের প্রথম বা জুনের মিডলের আপডেট গুলো আসে নাই, তাই অপেক্ষা করতে হবে একটু লম্বা সময়। আমি ডেবরিসিনের অ্যাপ্লাই হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, একটু একটু অপেক্ষা করতে হবে, আশা করা যায় যে রেসপন্স এসে পড়বে আর কি, যেহেতু জুলাইয়ের অলমোস্ট শেষ, আগস্টের প্রথম দিক দিয়ে বা একটু মাঝামাঝি দিক দিয়ে আসবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ওয়েলকাম। আচ্ছা আবদি ভাই, আমাদের গ্রুপ কি আপনার কাছে হেল্পফুল মনে হয়েছিল কিনা আর কি এই আপনার জার্নিতে? এটা অবশ্যই হেল্পফুল ছিল, কারণ আমি আপনাদের গ্রুপ থেকে যেমন ট্রাভেল ইন্স্যুরেন্সটা আমার যেমন প্রতিষ্ঠান বলছে যে আমার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে 6 মাসের। সো আচ্ছা, আমি আপনাদের গ্রুপ থেকে শুনছিলাম, তারপরে লাবিব ভাইয়ার কাছ থেকে আমি শুনলাম ডিটেল যে ট্রাভেল ইন্স্যুরেন্স কখনোই 6 মাসের লাগে না, 1 মাসের থেকে বেশি রাইট রাইট, কারো অবশ্যই। লাগে। ট্রাভেল পরে আমি লাবিব ইন্স্যুরেন্সের ভাইয়ের মূল কাছে ভূমিকা ট্রাভেল করার সময় লাগবে, একটা মানুষ তখনই 6 মাস ব্যাপী ট্রাভেল করে না আর কি, 1 মাসের মধ্যেই ট্রাভেলটা করে ফেলে, মানে ভ্রমণটা। হেলথ ইন্স্যুরেন্সটা লাগে অনেক লম্বা সময় ধরে আর কি। হেলথ ইন্স্যুরেন্সটা নেওয়া লাগে নাই আর কি, আচ্ছা ইউনিভার্সিটি থেকেই দিছি। ট্রাভেল আচ্ছা ইন্স্যুরেন্সটা আচ্ছা, কোন লাবিব ভাইয়ের ইউনিভার্সিটি? কাছে ডেবরিসিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশন দেয়, ডিপ্রেশন হচ্ছে মেডিকেল ইয়ে দেয়। ওকে ভাইয়া, ঠিক আছে, আমরা আবারও আপনার সাথে কথা হবে। আচ্ছা নাহিদ ভাইয়া, আপনার কোশ্চেনটা নিয়ে আমরা পরে মিটিংটা অলমোস্ট শেষ করে দেবো আজকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন অ্যাকচুয়ালি ভাই আছেন? আমার কোনো কোয়েশ্চেন নেই, আমার একটা প্রবলেম শেয়ার করার ছিল। জি জি, বলেন ভাইয়া। আমি গিওরার অ্যাপ্লিক্যান্ট। ফ্র্যাঙ্কলি বলি আপনাকে, আমি এই ইনটেকের ফার্স্টের দিকে একটা ডেট নিয়েছিলাম 18 জুনে। তো ওই দিন আর কি প্রবলেম থাকার কারণে আমি ইন্টারভিউ ফেস করতে পারিনি, বা ওই দিন আমি যাইনি আর কি। তো এরপরে আমি 20 তারিখে আবার রিঅ্যাপ্লাই করলাম। আমার মানে যে এজেন্সি ছিল, ওই এজেন্সি নতুন একটা ইমেল দিয়ে আমার জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল আর কি, এম্বাসি ডেটের জন্য। তো ওইটার কোনো রেসপন্স পাচ্ছিলাম না, প্রায় 1 মাস হয়ে গেছে। এরপরে কিছুদিন আগে এই 20 জুলাই আবার নতুন করে একটা মেইল করা হয়েছে। মানে এখন আমি বুঝতেছি না যে মানে গিওরের তো রিটার্ন পলিসি অনেক খারাপ, মানে টাকা হুম রিটার্ন পলিসি। তো হুম, এটা নিয়ে আমি একটু ওয়ারিড আর কি, অনেক বেশি, যে আমি কোনো ডেট পাচ্ছি না, কোনো রিপ্লাইও জানাচ্ছে না। মানে আচ্ছা এটা কি আচ্ছা। কোনো প্রবলেম হয়ে গেছে, না, যেহেতু আমি এটা একবার প্রবলেম না, ডেট অপেক্ষা করতে নিয়েছিলাম হবে, ফেস যেহেতু করি। কনসুলেট নিজে ডেট না দেওয়া পর্যন্ত তো আসলে আগে থেকে জোর করে ডেটও নেওয়া যায় না। তাই অপেক্ষা করতে হবে আর কি, যেহেতু আগের ডেট আপনি অলরেডি মিস করেছেন একবার, যদিও কনসুলেটে নেওয়ার পরে এটা মিস করা ঠিক না আর কি। ভুলে হয়ে গেছে ভাইয়া একটু। বুঝতে এখন পারছি। কি ওয়েট করা, মানে আমি হ্যাঁ 20 তারিখ অ্যাপ্লাই করছি, 20 জুলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করতে হবে, আশা করা সেকেন্ড যায়, টাইম। অপেক্ষা করলে আশা করা যায় একটা রেসপন্স এসে পড়বে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে মানে ভাইয়া। কতদিনের মধ্যে ওয়েট করতে পারি, কারণ এটার কোনো আহ সঠিক নাই, কারণ কনসুলেট নিজের ইচ্ছা অনুসারে ডেট দেয় আর কি, ইমেল করে আর কি। ওকে ভাইয়া, একটা ছোট্ট কোয়েশ্চেন, যদি আমাকে মনে করেন এম্বাসি ডেট পেলাম, জিজ্ঞাসা করলে যেহেতু তুমি গিওরার অ্যাপ্লিক্যান্ট, তোমার ক্লাস তো শুরু হবে সেপ্টেম্বর 1 তারিখে, ভিসা আস্তে আস্তে তো দেরি হতে পারে, তো তখন তুমি কি করবা সেটা যদি এক ওরা এই তারিখে ক্লাস টাইপের শুরু হলেই কোয়েশ্চেন যে এক করে? তারিখে অ্যাটেন্ড হতে হবে ব্যাপারটা এরকম না, লেটার অ্যাভেলও অ্যাকসেপ্ট করে ইউনিভার্সিটি গুলো বা ফ্যাকাল্টি গুলো, তাই সেটা একটা অ্যান্সার হতে পারে। ওকে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি একটা জিনিস ভুলে গেছি, ওয়ালাইকুম। লেটার অ্যাভেলের কথা শুনে মনে আসছে, আমি একদম শর্টলি বলি। সেটা হচ্ছে এখানে যে আমাদের একটা ফ্লাইট বুকিং এর দেখাতে হয়, মানে ফ্লাইট রিজার্ভেশন বা যাই হোক। তো ওইখানে হচ্ছে আমার এই রিজার্ভেশনটা সেপ্টেম্বরের 1 তারিখে আমি দেখাইছি, যদিও আমার সেপ্টেম্বর 1 তারিখ থেকে ক্লাস শুরু। এখন আমার হচ্ছে হঠাৎ করে এটা নিয়ে আমি মানে তখন আমার মাথায় এটা ছিল না, কিন্তু আমার এখন মাথায় আসছে যে আমার আরো 2-3 দিন আগে দেখানো উচিত ছিল। আমার ইন্স্যুরেন্স পলিসি গুলো বলা যায় যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, বা এর একদিন আগ থেকে শুরু হচ্ছে, এমন আর কি, ট্রাভেল আর হচ্ছে হেলথ মিলায়। তো আমি হচ্ছে ওইটার সাথেই
মিল রেখে আমি সেপ্টেম্বরের 1 তারিখের টিকিটটা আমি শো করছি। এখন এটা কি আমার কোনো প্রবলেম হবে কিনা? না, এটা কোনো সমস্যা হবে না। এটা স্বাভাবিক। আচ্ছা এটা ঠিক জাস্ট একটা আছে। রিজার্ভেশন কপি আর কি। এটা অ্যাকচুয়াল ফ্লাইট টিকিট না আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো হইছে, কোনো সমস্যা না। ওইটা নিয়ে একটু আমি টেনশনের মধ্যে ছিলাম। আর ভাইয়া প্যানোনিয়ার বোধহয় এখনো তেমন একটা রেজাল্ট আসতেছে না বা কিছু, অমন তো শুনতেছি না কোনো খুব আপডেট শীঘ্রই এসে প্যানোনিয়ার। পড়বে। প্যানোনিয়াতে আমাদের স্টুডেন্টও আছে। খুব শীঘ্রই প্যানোনিয়ার কিছু রেজাল্ট আসা শুরু হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। তাহলে আজকের মিটিংটা তো অলমোস্ট আমাদের যতটুকু রেকর্ড আছে আমরা চেষ্টা করবো, যদিও আজকে তো আপলোড করতে পারবো না, সেটা আরো টাইম লাগবে। আপনারা সবাই নিজের দিক থেকে নিজের মতো করে প্রস্তুতি নেন এবং নিজের মতো করে নিজের বেস্ট ভাবে যেভাবে প্রস্তুতি নেওয়া যায়। যারা সেলফ অ্যাপ্লিকেন্ট তারা তো নিজের নিজের চেষ্টা করেন, গ্রুপে থাকবেন এবং মিটিং গুলোতে জয়েন হতে হবে যারা সেলফ অ্যাপ্লিকেন্ট। আর যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবে আমরা তো তাদের নিয়ে একটু ব্যস্ত থাকবো। এবং এইটাও মেনশন করে দেই যে আমরা যখন একটা ইনটেক শুরু হয়ে যাবে, একটা ইনটেক যখন চলমান, মাঝ পথে অনেক সময় এসে অনেকে বলে ভাইয়া আমি আসলে এই ব্যাপারগুলো একটু আটকে গেছে, আপনাকে আমাকে ওই মুহূর্তে আমরা হেল্প করতে পারলেও তেমন একটা টাইম পাই না। কেন? কারণ তখন আমাদের যে স্টুডেন্ট বা যারা আমাদের মাধ্যমে ফাইল ওপেন করে ফেলছে, আমরা তো তাদের কাছে একটা কমিটমেন্ট আছেই। অবশ্যই তাদেরকে আমরা ফুল টাইম দিতে হয় আর কি। এর বাইরে যে আমরা হয়তো সেলফ অ্যাপ্লিকেন্ট যারা থাকে তাদেরকে কিছু গাইডলাইন দিয়ে থাকি। এবং আপনার পরিচিত কেউ যদি জনবন নিউম্যান ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চায় ফেব্রুয়ারি ইনটেকের জন্য, তাকে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে বলেন, এখন থেকেই গ্রুপে অ্যাড থাকতে বলেন। মানে সে যেন আগের থেকে প্রস্তুতি রাখতে পারে। এবং জন্ম নিউম্যান ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে তাকে আমরা বিভিন্নভাবে ইউনিভার্সিটির সাথে সরাসরি কানেক্ট হয়ে আমরা হেল্প করবো। এবং আমরা হয়তো বা একটা পর্যায়ে যে জন্ম নিবন্ধনে যারা আসতে বা আবেদন করতে চায় তাদের একটা লিস্টও আমরা করবো আর কি। সো পরিচিত যেই অ্যাপ্লাই করতে চায় জন্মনে বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, আপনারা আমাদের গ্রুপগুলোতে অ্যাড করে রাখবেন এবং আমাদের মিটিংগুলো আপলোড করা হবে, সেগুলো তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর কি। তো সবাই এইভাবে গ্রুপে কানেক্ট থাকবেন এবং আমরা পরবর্তী মিটে এই যে সামি ছিল এবং আরো যে কয়েকজন ছিল তাদেরকে নিয়ে আমরা এমবাসি এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো। এতে আপনারা আইডিয়া পাবেন আর কি যে পরবর্তী ইন্টারভিউ গুলো আপনারা কিভাবে প্রস্তুতি রাখতে পারেন। এবং এটা এখনো বলে নিই শেষবার, যে হাঙ্গেরি ভিসা পেতে হলে আইএলস এ 7 লাগবে, আইএলস 0 ওগুলো ম্যাটার করবে না। আপনাকে কনসুলেটের ইন্টারভিউতে বেস্ট কিছু দিতে হবে। হাঙ্গেরি ভিসা কিন্তু অনেকটাই ইন্টারভিউর উপর ডিপেন্ড করে। ডকুমেন্টে কি হয়েছে, কি হবে, কি হলো ওটা তো পরের ব্যাপার, কিন্তু ইন্টারভিউতে বেস্ট হতে হবে। ইন্টারভিউ ভালো দেয় নাই, ইন্টারভিউ রং দিছে, এরকম কারো হাঙ্গেরি ভিসা হয় নাই। আমি আগেও দেখি না, আমার লাস্ট 2-3 বছর ধরে হাঙ্গেরি স্টুডেন্ট নিয়ে কাজ করা কখনো হয়নি। এবং চলমান ইনটেকেও সেম অবস্থা। প্রথমে অনেকগুলো রিজেকশন ছিল, তাই সবাই হতাশ হয়ে গেছে যে হাঙ্গেরি ভিসা রিজেক্ট দেয়। লাস্ট 2 দিনে প্রায় মিনিমাম 50টার উপরে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, তার মধ্যে মানে প্রচুর ভিসা ছিল। জন্মনির 15টা পাসপোর্ট ডেলিভারি থেকে 14টাই ভিসা ছিল। তারপরে হচ্ছে আরো তো ডিপ্রেশন পেচের ছিল। সেক্ষেত্রে সবাই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, এখন থেকে স্পিকিং এর প্রস্তুতি রাখেন। আইএলস নিয়ে কারো চিন্তা তেমন একটা না করে মানে ইন্টারভিউ এবং স্পিকিং নিয়ে একটু ভালো ফোকাস দেন। আশা করি সবার ভালো কিছু হতে যাচ্ছে। আমরা আমাদের আজকের মিটিংটা এখানেই শেষ করে দিচ্ছি। মিটিংটা 2টা পার্টে আমরা আপলোড করে দিব আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে। সেখান থেকে আপনার বাকিটা আবার আপনার পরিচিতদেরকে সাজেস্ট করতে পারেন। এবং আপনার পরিচিত কেউ যদি হাঙ্গেরিতে আবেদন করতে চায়, সে যদি নিজে কোনো কিছু না করতে পারে, আপনি আমাদেরকে সাজেস্ট করতে পারেন আর কি। বাট আমাদের মাধ্যমেই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সে চাইলেই নিজে করতে পারে। বাট যদি একদমই না বুঝে আপনি আমাদেরকে রেফার করতে পারেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার জন্য। আজকের জন্য মিটিংটা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও সবার সাথে কথা হবে অন্য কোনো একদিন। টাটা।